important written as well as viva question আমরা এখানে একটু ছোট করে আলোচনা করব on hazards of GA. There are so many hazards of individual drug, but আমরা শুধুমাত্র সেই পয়েন্টগুলো হাইলাইট করব যেগুলো actual hazard of GA as a whole. Then individual drug discussion, nitrous oxide halogen, short করে carbonate sodium, ketamine hydrochloride, because আসলে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস এত ভাস্ট যে একটা ক্লাসে হয় না। আমরা চেষ্টা করব কনসাইজ ম্যানারে এবং হচ্ছে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টসের যে পয়েন্টগুলো রিটেন এবং ভার্বা ওরিয়েন্টেড শুধু এই কোভিড-19 সিচুয়েশনের স্পেশাল ক্লাসে আমরা ততটুকুই হাইলাইট করার চেষ্টা করব। ইন ডিটেইলসে অ্যাকচুয়ালি জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস সো ভাস্ট। সো আমরা প্রথমে লিখেছি যে হোয়াট আর দ্য স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া। তাহলে অ্যানেস্থেটিক এজেন্টস আমরা কোন স্টেজে সার্জন কাজ করবে এবং অ্যানেস্থেসিয়া আমি যদি অ্যানেস্থেটিক এজেন্টস দেই তাহলে কি কি স্টেজ প্রডিউস হবে। এবং আমার মনে হয় যে এটা ডিসকাশনের আগে আমার স্টুডেন্টকে আর একটু আমি রিওয়াইন্ড করতে চাই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিপ্রেশন যে স্টেজগুলো আমরা পড়েছিলাম, দ্যাট ওয়াজ সেডেশন, দেন হিপনোসিস, দেন নার্কোসিস, দেন অ্যানেস্থেসিয়া, দেন কমা, দেন ডেথ. These are the sequences of depressing the central nervous system by applying drugs. We apply sedative and hypnotics, then narcotics, then the anesthetic agents, and anesthetic agents এরপরেই anesthetic agents medullary depression করলেই that will produce the coma, that is the medical emergency and the death ultimately. তাহলে আমরা অ্যানেস্থেসিওলজিস্টরা আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেই ক্রিটিক্যাল এজেন্টগুলো নিয়ে কাজ করেন যেগুলো ক্যান লিড টু কমা অ্যান্ড ডেথ। তাহলে এইগুলোর ব্যাপারে আমাদের ইন ডিটেইলস জানা উচিত এবং এই সিকোয়েন্সটা আমাদের মনে রাখা উচিত। হোয়াট আর দ্য স্টেজ, হাউ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসড বাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্রাগস। তাহলে sedative, hypnotics, narcotics এগুলো আমরা জানি। We are discussing about the anesthetic agents that act centrally and what are the stages of anesthesia. তাহলে স্টেজেস একটা হলো যে আমি প্রথমেই বলেছি জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস। জেনারেল অ্যানেস্থেসিয়া বলতে আমরা যেটা বুঝি reversible and controllable loss of pain, sensation, memory with adequate muscle release. তাহলে it should be reversible and controllable. তাহলে স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া আমি প্রথমে কি এক্সপেক্ট করছি অ্যানালজেসিয়া। তাহলে প্রথম স্টেজটা হলো স্টেজ অফ অ্যানালজেসিয়া, দেন সেকেন্ড স্টেজ দ্য স্টেজ অফ অ্যানেস্থেসিয়া সরি এক্সাইটমেন্ট, দেন থার্ড স্টেজ ইজ দ্য স্টেজ অফ সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া অ্যান্ড ফোর্থ স্টেজ ইজ দ্য স্টেজ অফ মেডুলারি ডিপ্রেশন। তাহলে অ্যানালজেসিয়া, দেন এক্সাইটমেন্ট, দেন সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। তাহলে সার্জন কাজ করবে স্টেজ 3 তে। আচ্ছা, এখন what are the criteria? আমরা যেমন লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস এর আইডিয়াল লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের কিছু ক্রাইটেরিয়া আমরা আলোচনা করেছি, এখানেও কিছু ক্রাইটেরিয়া জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টের আমরা আলোচনা করে রাখতে পারি। বিকজ কি রকম হতে হবে অ্যানেস্থেটিক এজেন্টস, কোনটাকে আমরা আইডিয়াল বলতে পারি। অ্যাকচুয়ালি প্রত্যেকটারই এটার একটা অ্যাডভার্স ইফেক্ট বেশি বা এটার একটা কম, বা এটার হ্যাজার্ড বেশি এটার কম, এরকম করে যদি আমরা রেশিও করি তাহলে আইডিয়াল অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টসের মধ্যে কোনোটাকে আমরা আইডিয়াল বলতে পারছি না। বিকজ সাম আর ইউজ ফর ইন্ডাকশন, সাম ফর মেনটেনেন্স। এই জন্য আমরা আসলে কিছু ক্রাইটেরিয়া পড়ে রাখি। বাট আমরা যেমন লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের ক্ষেত্রে একটার মধ্যে ক্রাইটেরিয়া অলমোস্ট সবগুলোই পেয়ে যাই, এরকম জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে আমরা আইডিয়াল বলতে পারি না, কস্ট বেনিফিটের একটা ব্যাপার থাকে। আচ্ছা, যাই হোক, ফর দ্য পেশেন্ট জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস should produce rapid and pleasant induction and also recovery. তাহলে ইন্ডাকশন এবং রিকভারি দুটোই হতে হবে র্যাপিড অ্যান্ড প্লেসেন্ট ফর দ্য পেশেন্ট অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ সেফটি। এটার সেফটি মার্জিন হতে হবে ফর দ্য পেশেন্ট ওয়াইড রেঞ্জ, অ্যান্ড তোমার এটা হতে হবে নন টক্সিক, নন ইনফ্লামেটরি, নন এক্সপ্লোসিভ, এই টাইপের একটা এজেন্ট। অ্যান্ড কস্ট ইফেক্টিভ হতে হবে অবশ্যই পেশেন্টের জন্য, অ্যান্ড অ্যাভেলেবল অ্যান্ড চিপ হতে হবে এই এজেন্টগুলো। তো এইগুলো হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস আইডিয়াল ক্রাইটেরিয়া ফর দ্য পেশেন্ট। সার্জনের জন্য কেমন হতে হবে এটা? সার্জনের জন্য এই অ্যানেস্থেটিক এজেন্টস এমন হতে হবে দ্যাট মাসল শুড বি কোয়াইট রিল্যাক্সড, বিকজ
সার্জন না হলে কাজ করতে পারবে না, মাসল টাইট হয়ে থাকলে। সো দ্য এজেন্টস should produce the adequate muscle relaxation and also decrease the capillary bleeding. তাহলে ক্যাপিলারি ব্লিডিংও যেন বেশি না হয়, এজেন্টের এরকম ক্রাইটেরিয়া থাকতে হবে ফর দ্য সার্জন। অ্যান্ড ফর দ্য অ্যানেস্থেসিওলজিস্ট এই অ্যানেস্থেটিক এজেন্টগুলো কেমন হতে হবে, জিএ শুড বি অ্যাডমিনিস্ট্রেড বাই সিম্পল অ্যাপ্রোচ। যত সিম্পল অ্যাপ্রোচে দেওয়া যায় that is beneficial for the anesthesiologist, and also should be তোমার কি হতে হবে এটা মানে prolong exposure এ তোমার হতে হবে, not should be prolong exposure যেন পেশেন্টকে না থাকতে হয়, এরকম হতে হবে। আচ্ছা, তাহলে এই কিছু ক্রাইটেরিয়া থাকবে জি এর, আমরা আইডিয়াল ক্রাইটেরিয়া কিছু করে রাখি। এখন ক্লাসিফিকেশনের দিকে যদি আমরা দেখি, ক্লাসিফিকেশন অফ জিএ আমরা ক্লাসিফাই করতে পারি কিভাবে, যে কোনটা কোন রুটে দেওয়া হয়, হ্যাঁ কোনটা কোন রুটে দেওয়া হয়, দ্যাট ইজ ইনহেলেশন রুটে কোনটা দেওয়া হয়, ইন্ট্রাভেনাস রুটে কোনটা দেওয়া হয়, এভাবে আলাদা করে জিজ্ঞেস করা হয়, বা হয়তো বলা হয় যে ইনহেল অ্যানেস্থেটিক এজেন্টসগুলোর নাম লিখো বা বলো, বা ইন্ট্রাভেনাসে আমরা কোনটা ইউজ করি, ইন্ট্রাভেনাস রুটে ইন্ডাকশনে কোনটা ইউজ করি, এরকম আলাদা করে ভাইবা কোশ্চেন করা হয়। বা ইনহেল অ্যানেস্থেটিক এজেন্টসগুলোতে আমরা ক্লাসিফিকেশনটা একটু ছোট করে জেনে রাখবো। যেমন আমরা বলি যে ইনহেল সবাই আমরা জানি নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, এগুলো ইনহেল রুটে দেওয়া হয় উইথ আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন, দিস আর অলসো ইনহেল অ্যানেস্থেটিক এজেন্টস। তো intravenous, তাহলে আমরা বললাম যে if we classify the anesthetic general anesthetic agents, we'll get some inhalation route, that give inhalation route, এবং আমরা বলছি যে কিছু আমরা পাই যেগুলো আমরা আইভি তে দিই। তাহলে আইভি তে যেমন আমরা জানি যে বারবিটুরেটস এর মধ্যে the most common is the carbonate of sodium, তারপরে তোমার মিথোহেক্সিটাল ইউজ করা হয় অনেক সময়, মিথোহেক্সিটাল। আর বেঞ্জোডায়াজেপিনের মধ্যে মিরাজোলাম, ডায়াজিপাম, these are the agents from benzodiazepine। opioid analgesic এর মধ্যে আমরা জানি যেমন মরফিন, তারপরে ফেন্টানাইল, প্যাথিডিন, এগুলো ইউজ করা হয় opioid analgesic এর মধ্যে। তারপরে প্রোপোফল is another IV anesthetic agents, then ketamine hydrochloride। আমরা এখানে ইন্ডিভিজুয়াল অ্যানেস্থেটিক এজেন্টস এর মধ্যে দেখো কেটামিন হাইড্রোক্লোরাইড লিখেছি, প্রোপোফল লিখিনি। বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে প্রোপোফল অনেক দামি, এই জন্য আমরা এই যেগুলো ইউজুয়ালি ইউজ হয় সেই কটার কথাই লিখেছি। আচ্ছা, তারপরে মিসেলিনাস আর কিছু ড্রাগ আছে আমরা যেমন ড্রপেরিডল, ইটোমাইড, এইগুলো আমরা ইটোমিডেট, এই ড্রাগগুলো আমরা অনেক সময় জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টের ইন্ট্রাভেনাস রুটে, যদিও অত ইউজ নাই তারপরও আমরা এইগুলো আলোচনায় আনতে পারি। আচ্ছা, এখন মেকানিজম অফ অ্যাকশন, যেমন লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসের মেকানিজম অফ অ্যাকশন আমরা ইন ডিটেলস পিকচার রেখে বা রিটেনের জন্য প্রিপেয়ার হয় বা ভাইবার জন্য প্রিপেয়ার হয়, যেভাবে আমরা পড়ি, জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টসের মেকানিজমটা আমাদের জানতে হবে, বিকজ অ্যাকচুয়াল মেকানিজম বা স্টাবলিশড কোনো মেকানিজম এখন পর্যন্ত আমরা বলতে পারছি না, এক এক বইয়ে এক একভাবে আছে। তারপরও ইন এ শর্ট আমরা মেকানিজম অফ অ্যাকশন যদি বলি জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টসে, তাহলে the block the generation and conduction of nerve impulse. We are discussing about the mechanism of action of general anesthetic agents. আচ্ছা, mechanism of action হলো কি ফার্মাকোডাইনামিক এর পার্ট। তো আমরা ফার্মাকোকাইনেটিক আলোচনা না করেই একটা এজেন্টের ডাইনামিক কেন আগে পড়ছি এই জন্য যে ইন্ডিভিজুয়াল ড্রাগগুলোর যেগুলো আমরা বলছি যে দিস অফ দ্য ইনহেল, দিস অফ দ্য ইন্ট্রাভেনাস, এগুলো ইন্ডিভিজুয়াল ড্রাগ আমরা বিভিন্ন চ্যাপ্টারে পড়েছি বা পড়ে ফেলেছি বা পড়ি, এই জন্য ইন্ডিভিজুয়াল ড্রাগের আমরা এখানে যদি কাইনেটিক্স আলোচনা করতে যাই তাহলে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া শেষ করতে পারবো না। সো উই আর ফোকাসিং দ্য ফার্মাকোডাইনামিক অনলি, দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ জিএ। তো আমরা বলছি যে ব্লক দ্য জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। তো এটা হচ্ছে যে আসলে বলা হচ্ছে যে নো স্পেসিফিক মেকানিজম, অ্যাকচুয়ালি নো স্পেসিফিক তোমার কোনো থিওরি এখন পর্যন্ত স্টাবলিশড আমরা বলতে পারছি না। তো তার নার্ভের ইম্পালসের জেনারেশন এবং প্রপাগেশনটাকে কিভাবে ব্লক করে সেটা একটা আমরা আলোচনায় পাই বিভিন্ন টেক্সট বুকে, যেমন জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস রিঅ্যাক্ট টু দ্য লিপিড ম্যাট্রিক্স অফ দ্য মেমব্রেন উইথ hydrophobic region, then alteration of the neuronal cell membrane permeability.
এভাবে নিউরাল সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি সে চেঞ্জ করে প্রিভেন্ট দ্য ionic sodium influx and decrease the rate of rise of action potential and fail to induce the depolarization and then produce the anesthesia. এটা হলো তার নার্ভের প্রোপাগেশন এবং ইম্পালস জেনারেশন এন্ড প্রোপাগেশন ব্লক করার যে ক্ষমতা আর কি, সেটা একভাবে আমরা বলতে পারি। আর একটা বলতে পারি যে আমরা যেহেতু বলেছি যে সিকোয়েন্সেস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন, তাহলে ইট ডিরেক্টলি ডিপ্রেস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন ডিরেক্টলি ডিপ্রেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেমন ধরো যে জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস যদি সাবস্টেন্সিয়াল নাইট্রাকে ডিপ্রেস করে, সাবস্টেন্সিয়াল নাইট্রা অফ দ্য স্পাইনাল কর্ড, দেন উই গেট দ্য অ্যানালজেসিক ইফেক্ট। তাহলে অ্যানালজেসিক ইফেক্ট পেতে গেলে এটা করতে হবে। তাহলে প্রথম স্টেজটা কি ছিল, তার স্টেজ অফ অ্যানালজেসিয়া। তাহলে সাবস্টেন্সিয়াল নাইট্রাকে যে যখন ডিপ্রেস করে তখন আমরা পাই অ্যানালজেসিয়া। নাম্বার 2 আমরা বলতে পারি যে ডিরেক্টলি ডিপ্রেস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর মধ্যে আমরা বলি যে হিপোক্যাম্পাস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, এখানে যখন সে ডিপ্রেশন করে তখন উই গেট দ্য অ্যামনেশিয়া, দ্যাট ইজ লস অফ মেমোরি। and it also depress the reticular activating system. The RAS এই সিস্টেমটাকে যদি ড্রাগ দিয়ে ডিপ্রেস করা যায়, it produces loss of consciousness. তাহলে আমরা দেখছি যে stages of anesthesia produced by the drug and what are the mechanism by depressing the central nervous system. আচ্ছা, তারপরে আমরা বলছি যেটা ভেসোমোটর সেন্টার এবং রেসপিরেটরি সেন্টারকেও ডিপ্রেস করে, এবং ব্রেন স্টেমের ভেসোমোটর এবং রেসপিরেটরি সেন্টার যখন ডিপ্রেসড হয়, দ্যাট ইজ দ্য কার্ডিওরেসপিরেটরি ফেলিয়ার। তাহলে আমরা বলছি যে কার্ডিওরেসপিরেটরি ডিপ্রেশন হয়ে যাবে যখন ইট ডিপ্রেসেস দ্য রেসপিরেটরি সেন্টার অফ দ্য ব্রেন স্টেম, সো ইটস দ্য মেডিকেল ইমার্জেন্সি। এইগুলো মোটামুটি তার ডিরেক্টলি ডিপ্রেসিং দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হাউ ইট অ্যাক্টস, এবং নার্ভ ইম্পালসের জেনারেশন এবং প্রোপাগেশন কিভাবে সে বন্ধ করতে পারে, কিছু কিছু মেকানিজম আমাদের জানা বিভিন্ন বই থেকে, এই আমরা বলতে পারি জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টসের মেকানিজম। যেটা বললাম যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, এই আসলে এটা আমরা রিটেনেও দেই এবং ভাইভাতেও এই কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে ইন্ডিভিজুয়াল ড্রাগটা কিভাবে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে হেল্প করছে। তো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন আমরা এটা বুঝতেই পারছি নামটা থেকে যে দ্য ড্রাগস ইউজ বিফোর অ্যান্ড ডিউরিং সার্জিক্যাল অপারেশন। আমরা বুঝি যে শুধুই বুঝি অ্যানেস্থেসিয়ার আগে যে ড্রাগটা ইউজ করা হয় তাকেই বুঝি আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন বলি, সেই ড্রাগগুলোকে বলি। অ্যাকচুয়ালি দ্য ড্রাগ দ্যাট ইউজ বিফোর and during the surgical operation we call the pre-anesthetic medication. তাহলে এই pre-anesthetic medication এর জন্য আমরা কিছু কিছু ড্রাগ যেমন বেনজোডায়াজেপিন গ্রুপের ডায়াজিপাম, টেমাজিপাম, এই ড্রাগগুলো ইউজ করি কেন? টু রিডিউস দ্য এংজাইটি অ্যান্ড টেনশন বিফোর দ্য অপারেশন। And we also use the atropine sulfate. Atropine sulfate আমরা জানি কেন ইউজ করি? It reduces the tracheobronchial secretion and suppress the respiration. Tracheobronchial secretion কে যখন সে কমিয়ে ফেলে atropine sulfate, তাহলে কি হয়? এয়ারওয়েটা আমার কি এয়ারওয়ে প্যাসেজটা ইজি হয় ফর endotracheal intubation. তাহলে tracheobronchial secretionকে আমি কেন কমাবো? কোশ্চেনটা হলো যে endotracheal intubation আমি করতে পারি বাই অ্যাপ্লাইং অ্যাট্রোপিন, এবং ডিউরিং অপারেশন ট্রাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন যেন এসে এয়ারওয়েকে ব্লক করে দিতে না পারে, যেন ডিউরিং অপারেশনও অ্যাট্রোপিন অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, তারপরে আমরা প্রমিথাজিন হাইড্রোক্লোরাইড we also used in pre-anesthetic medication to reduce the vomiting and to prevent the bronchospasm, hypotension. We use the promethazine hydrochloride. And to relieve pain we use morphine, pethidine, etc. তাহলে এই হলো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, আমরা কি কি ড্রাগ ইউজ করি এবং কেন কোন ড্রাগটা ইউজ করা হয়। যেমন এখানে অ্যাট্রোপিন সালফেটের কথা যেটা বললাম সেটা কি বলে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকেও এই কোশ্চেনে আসা যায়, অথবা যে অ্যানেস্থেসিয়া প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন থেকেও এই কোশ্চেন আসা যায়। আমি ভাইবার কথা বলছি, অথবা যে কোনো আলোচনা যদি অ্যাট্রোপিন আসে
যেমন আমরা অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং ধরলাম তখন অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিনের আলোচনা প্রচুর আলোচনার মধ্যে একটা হলো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের রোল কি। হ্যাঁ, এটা একটা ভাইভা কোশ্চেন আকারে আমরা অনেক সময় ধরে থাকি। এখন এই যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে আমরা যে ড্রাগগুলো ইউজ করছি, তো এগুলোর আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আমি বেনজোডায়াজেপিন দিলাম আর রিডিউস এনজাইটি টেনশন পেইন কমালাম প্যাথিডিন দিয়ে, অ্যাকচুয়ালি তা না। এটা হচ্ছে ইনক্রিজ দ্য এফেক্টিভনেস অফ জিএ। এগুলো তো বটেই, ইন অ্যাডিশন আমরা বলতে পারি কি যে ইট increases the effectiveness of GA, and we can also say that reduce the amount of general anesthetic agents. তো আমাদের যত কম ইউজ হবে, অ্যামাউন্ট যত কম ইউজ হবে ততই ভালো, বিকজ এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেই স্টেজটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিপ্রেশনের সেই স্টেজটাকে প্রডিউস করে যেটার পরে কিনা মেডিকেল ইমার্জেন্সি, দ্যাট ইজ কমা, দ্যাট ইজ কার্ডিওরেসপিরেটরি ডিপ্রেশন। আচ্ছা, তাহলে এই জন্য যত কম অ্যামাউন্টে ইউজ করা যায় ততই ভালো। তো ইন্ডিভিজুয়াল ড্রাগ এর অনেক হ্যাজার্ড। আমরা কমনলি জি এর যদি হ্যাজার্ড বলি তাহলে আমরা বলতে পারি যে prolongation of the post operative period by using so many drugs, এবং আমরা বলতে পারি যে that is the medical emergency cardiorespiratory depression। আর অনেক হ্যাজার্ড আছে যেগুলো নিয়ে আমরা ভয় পাই, যে পোস্ট অপারেটিভ পিরিয়ড অনেক লেন্দি হলে অ্যানেস্থেসিওলজিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সার্জন, পেশেন্ট তো অবশ্যই সবার জন্যই একটা ভয়ের ব্যাপার। আর নাম্বার 2, it produces the cardiorespiratory depression. Now we will discuss the individual drug. ইন্ডিভিজুয়াল ড্রাগের মধ্যে প্রথমে আমরা কি লিখেছি? নাইট্রাস অক্সাইড। আমি জানি না আসলে বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আমরা যদি নাইট্রাস অক্সাইড আলোচনা করি, নাইট্রাস অক্সাইডের প্রচুর আলোচনা, এক নাইট্রাস অক্সাইড আলোচনা করতেই আসলে একটা ক্লাস লাগে। যাই হোক, আমরা ইন শর্ট যা বলা যায়, যেমন আমরা এটা আমরা বলি যে নাইট্রাস অক্সাইড 50% আর অক্সিজেন 50%, এটাকে আমরা বলি কি অ্যান্টোনক্স, that is used as tocolytic agents during malpresentation। তাহলে আমরা এই নাইট্রাস অক্সাইডের আমরা বুঝতে পারছি যে no, actually not tocolytic agents, it's used because of its analgesic property. Nitrous oxide having analgesic property, so we use the mixture of 50% oxygen and 50% nitrous oxide for its analgesic property in obstetric purpose. তো এটা একটা মানে ভালো এটা জানা, যেহেতু এটা একটা ভাইভা কোশ্চেন আমরা অনেক সময় করে থাকি, এবং হোয়াট ইজ অ্যান্টোনক্স এরকম শর্ট কোশ্চেনও দেওয়া হয়ে থাকে অনেক সময়। তো আমরা বলছি যে হোয়াট আর দ্য ইউজেস অফ নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড রিলেটেড যে ইউজগুলো আমরা পাই, তো একটা হচ্ছে যে টু মেনটেন দ্য সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া অ্যান্ড in combination with other anesthetic agents and muscle relaxants, আর যেটা বললাম যে অবস্টেটিক প্র্যাকটিসে আমরা 50% অক্সিজেন আর 50% নাইট্রাস অক্সাইড অ্যান্টোনক্স হিসেবে ইউজ করি, অ্যানাদার ইউজ অফ নাইট্রাস অক্সাইড। এবং এই নাইট্রাস অক্সাইড ইউজ করার কিছু অ্যাডভান্টেজ আমরা পাই। অ্যাডভান্টেজগুলো হলো যে রিডিউস দ্য আদার মোর পাওয়ারফুল ইন্ট্রাভেনাস মোর টক্সিক অ্যানেস্থেটিক এজেন্টস, এইগুলোর তোমার অ্যামাউন্টটাকে রিডিউস করছে। তারপরে এটার একটা অ্যাডভান্টেজ হলো অ্যানালজেসিক প্রপার্টি, যেটা আমরা বললাম যে অ্যান্টোনক্স আমরা ইউজ করি এই জন্যই। তারপরে এটার হচ্ছে র্যাপিড induction is rapid and unpleasant, and recovery time rarely exceed 4 minutes, মানে in case of nitrous oxide যদি বলা হয় তাহলে সব বইয়ে মোটামুটি এরকম অলমোস্ট সব বই যে 4 মিনিটের বেশি আসলে লাগে না। ডিসঅ্যাডভান্টেজ কি? নাইট্রাস অক্সাইড expensive and must be used in conjunction with another agents and muscle relaxant and oxygen, এগুলোর সাথে নাইট্রাস অক্সাইড ইউজ করতে হয়। অ্যাডভার্স ইফেক্ট তো যেটা হলো যে নাইট্রাস অক্সাইড বোন ম্যারো ডিপ্রেশন করে ডিউ টু প্রলং অ্যান্ড রিপিটেড এক্সপোজার যদি হয়ে থাকে, তাহলে এটার সাথে বোন ম্যারো ডিপ্রেশনের একটা অ্যাসোসিয়েশন আমরা জানি বই থেকে। টেরাটোজেনিক রিস্ক থেকে যায়, and it also produces nausea and vomiting। আচ্ছা, এখন নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে আমরা যেমন বলি যে এটা রাখতে হবে সিলিন্ডারে, স্টোরেজ করতে হবে, এটা আন্ডার প্রেসারে থাকবে বিলো 25 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে যে নাইট্রাস অক্সাইড আসলে
যেহেতু এটা একটা গ্যাস, তাহলে নাইট্রাস অক্সাইড মুভস ফ্রম ব্লাড টু দ্য টিস্যু। তাহলে ব্লাড থেকে টিস্যুতে যায়, এই জন্য এটা হচ্ছে যাদের ক্ষেত্রে কিনা আমরা বলছি যে নিউমোথোরাক্স বা নিউমোপেরিকার্ডিয়াম, নিউমোপেরিটোনিয়াম, এই সমস্ত বা এমফাইসিমা, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড কন্ট্রাইন্ডিকেটেড। We should not use nitrous oxide, and severe chronic obstructive airway disease বা decompression sickness, এই সমস্ত ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড অ্যাভয়েড করাটাই ভালো। দিস ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ নাইট্রাস অক্সাইড। এখন এটার পোটেন্সির ক্ষেত্রে বলা হয় যে ইট প্রোডিউস লাইট অ্যানেস্থেশিয়া উইদাউট ডিপ্রেসিং দ্য রেসপিরেটরি অ্যান্ড ভিসোমোটর সেন্টার। অ্যাকচুয়ালি এটা লাইট অ্যানেস্থেশিয়া প্রোডিউস করে দ্য রেসপিরেটরি বা ভিসোমোটর সেন্টারকে ডিপ্রেস করার। তাহলে রিগার্ডিং নাইট্রাস অক্সাইড দেয়ার আর সো মেনি কোয়েশ্চেন্স, আমি শুধু হাইলাইট করলাম রিটেন এবং ভাইভা ওরিয়েন্টেড যেগুলো। নাও কাম টু দ্য হ্যালোথেন। হ্যালোথেন ড্রাগটা হ্যালোথেন ড্রাগটার ক্ষেত্রে আমি কিছু এই এইচটাকে আমি হাইলাইট করলাম হ্যালোথেন রিগার্ডিং কিছু জিনিস মনে রাখার জন্য। যে হ্যালোথেন started with H, it produces hepatotoxicity, it having hypnotic property. তাহলে অ্যানালজেসিক প্রপার্টি আছে কার? নাইট্রাস অক্সাইডে। হিপনোটিক প্রপার্টি কার আছে? হ্যালোথেন। Start with H and we get the hepatotoxicity as adverse effect and the drug name start with H. তাহলে আমরা নাইট্রাস অক্সাইডে যেমন বলেছিলাম পোটেন্সি, এই ক্ষেত্রে পোটেন্সি হচ্ছে ডিপ্রেস দ্য সেন্ট্রাল সেরিব্রাল ফাংশন অ্যান্ড সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। আর এটার কিছু অ্যাডভান্টেজ, যেমন এটা হলো মোর পাওয়ারফুল, হ্যালোথেন ইজ মোর পাওয়ারফুল অ্যাকচুয়ালি, অ্যান্ড ইন্ডাকশন ইজ স্মুথ অ্যান্ড র্যাপিড রিকভারি, নশিয়া ভমিটিং কম হয় হ্যালোথেনের ক্ষেত্রে। ডিসঅ্যাডভান্টেজ এই যেটা বললাম যে এটা লিভার ড্যামেজ করে এবং ইট ইজ ইউজড ইন অন্যান্য ড্রাগের সাথে কম্বিনেশন ইউজ করতে হয়, যেমন নাইট্রাস অক্সাইড লাগবে, মাসল রিল্যাক্সেন্ট লাগবে। তাহলে এই মেনটেনেন্সের এই ড্রাগগুলো, নাইট্রাস অক্সাইড হ্যালোথেন এই ড্রাগগুলো মেনটেনেন্সের সময় যখন আমরা ইউজ করি অবশ্যই ইন কনজাংশন উইথ আদার ড্রাগস, যেমন নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, অক্সিজেন অ্যান্ড মাসল রিল্যাক্স, এগুলোর সাথে ইউজ করতে হয়। এবং ইট ক্যান অলসো প্রডিউস কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যান্ড আনএক্সপেক্টেড জন্ডিস অ্যান্ড ফিভার। বলা হয় যে হ্যালোথেন ইজ রিলেটেড টু হাইপারপ্যারিক্সিয়া, ম্যালিগন্যান্ট হাইপারপ্যারিক্সিয়া। কিছু কিছু ড্রাগ আছে ফার্মাকোলজিতে দ্যাট প্রডিউসেস ম্যালিগন্যান্ট হাইপারপ্যারিক্সিয়া। তো এই ড্রাগগুলো কি অনেক সময় জিজ্ঞেস করা হয় রিলেটেড টু অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন চিলড্রেনে কেন ইউজ করা হয় না? বিকজ অফ অ্যাট্রোপিন ফিভার। এরকম হাইপারপ্যারিক্সিয়া বা ম্যালিগন্যান্ট হাইপারপ্যারিক্সিয়া কোন কোন ড্রাগ প্রডিউস করে, এরকম লিস্ট আকারে চার্ট আকারে লিখে রাখাই ভালোভাবে চট করে বলা যায়। So another drug is halothane. It produces the unexpected jaundice as well as the hyperpyrexia. And regarding halothane, adverse effect almost একই রকম নাইট্রাস অক্সাইড যেগুলো বললাম আমরা। এখন যদি তাহলে আমরা যেমন বললাম যে এটা জন্ডিস, আনএক্সপেক্টেড জন্ডিস, তাহলে যার ক্ষেত্রে যে পেশেন্টের ক্ষেত্রে হিস্ট্রি অফ আনএক্সপ্লেইন জন্ডিস আছে, প্রিভিয়াস এক্সপোজার অফ হ্যালোথেন, তাহলে তাকে আমরা দিব না। নাম্বার 1 কন্ট্রাইন্ডিকেশন। নাম্বার 2, যদি ম্যালিগন্যান্ট হাইপাথার্মিয়ার হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা হ্যালোথেন অ্যাভয়েড করব। Now come to the important one, that is the thiopentol sodium, the drug of ultra short acting barbiturate group. Ultra short acting barbiturate group, we use the drug for induction of anesthesia. তাহলে এই নামটাই বলে দিচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং। হ্যাঁ, তাহলে এর অনসেট অফ অ্যাকশন 10 to 15 সেকেন্ড, উইদিন 10 to 15 সেকেন্ড, অ্যান্ড দ্য ডিউরেশন অফ অ্যাকশন ইজ অলসো 10 to 15 মিনিটস। তাহলে এক এক বইয়ে এটার রেঞ্জ আছে এক এক রকম, অলমোস্ট একটা অ্যাভারেজ করে আমরা মনে রাখার সুবিধাতে বলছি যে starts with action, that is onset of action is 10 to 15 seconds, and the duration of action is 10 to 15 minutes. তাহলে র্যাপিড onset of action এটার কোন গ্রুপের? বারবিচুরেট গ্রুপের। বারবিচুরেটকে আমরা ক্লাসিফাই করলে আলট্রা শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং অনেক ড্রাগ করেছি। তো থায়োপেন্টাল সোডিয়াম ইজ দ্য আলট্রা শর্ট অ্যাক্টিং ড্রাগ। এখন আমরা বলছি যে এটা আমরা
আইভিতে যখন দেই তাহলে অ্যাকশন কতক্ষণের মধ্যে শুরু হয়, দ্যাট ইজ 10 to 15 সেকেন্ড, এবং এটা রিডিস্ট্রিবিউটেড হয় মাসেল এন্ড ফ্যাট সেলে। আসলে থায়োপেন্টাল সোডিয়াম নিয়ে তো অনেক পড়া, কতটুকু বলবো কতটুকু বলবো না। আচ্ছা, ইউজ হচ্ছে ইনহেলেশন, মানে এটা অ্যানেস্থেসিয়া ইনডিউস করে, যেহেতু আমরা ইন্ডাকশন ইউজ করি তাহলে এটা ইউজ করতে হবে টু ইনডিউস দ্য অ্যানেস্থেসিয়া প্রায়র টু অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনহেলেশন অ্যান্ড আদার অ্যানেস্থেটিক এজেন্টস। তাহলে পেশেন্টের অ্যানেস্থেসিওলজিস্ট একটা ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়ামের ইন্ডাকশনের জন্য ইউজ করছে আইভিতে, তো কথা বলতে বলতে পেশেন্ট ঘুমিয়ে গেল। ভেরি প্লেজেন্ট ইন্ডাকশন। আচ্ছা আচ্ছা, একটা সিঙ্গেল ডোজেই তার পেশেন্টকে সেরিব্রাল ডিপ্রেশন করবে। আচ্ছা, উইদিন 10 সেকেন্ড, এবং রিকভারিও র্যাপিড, এটা কোনো এক্সাইটমেন্ট নাই এই পেশেন্টের, যে আমরা স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া পড়েছি, এটার স্টেজ অফ এক্সাইটমেন্টটা কম। আচ্ছা, তো এটার ডিসঅ্যাডভান্টেজ কি? থায়োপেন্টাল সোডিয়াম এটা কোনো অ্যানালজেসিক প্রপার্টি আমরা পাই না। তারপরে এটার অনেক অনেক ডিসঅ্যাডভান্টেজ, তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা যে হাইপারটেনশন করতে পারে, হিকআপ করতে পারে, কফিং, ল্যারিঞ্জিয়াল স্পাজম করতে পারে, তারপরে তোমার অ্যাকুমুলেটেড থাকে ইন দ্য টিস্যু, ইন ফ্যাটি টিস্যু, সাবসিকুয়েন্ট অ্যান্ড স্লোলি রিলিজ হয় এখান থেকে, and prolong the anesthesia, and এইভাবে যদি স্লোলি রিলিজ হয় তাহলে আস্তে আস্তে এই অ্যানেস্থেসিয়ার সময়টা অনেক প্রলং হয়। আচ্ছা, তাহলে আমরা thiopentol sodium also we cannot use in case of hepatic dysfunction, and also in status asthmaticus, in case of severe cardiovascular disease and hypertension, এই সমস্ত ক্ষেত্রে আমরা thiopentol sodiumটা ইউজ করতে পারি না। These are the disadvantages of thiopentol sodium. Regarding thiopentol sodium, আমি যেটা বললাম আসলে এটা নিয়ে ভাইভা কোশ্চেন বা এখান থেকে আরো রিলেটেড কোশ্চেন অনেক কিছুই অ্যানেস্থেসিয়া রিলেটেড কোশ্চেন থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে স্টার্ট করে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আমরা বার্বিচুরেট গ্রুপ যদি ধরে আলোচনা করি তাহলে অনেক অনেক কোশ্চেন এখান থেকে করা হয় ভাইভাতে। তো ইন এ শর্ট আমরা এতটুকুই বললাম এই ক্লাসের জন্য। নেক্সট দ্য কেটামিন হাইড্রোক্লোরাইড। কেটামিন হাইড্রোক্লোরাইড বলা হচ্ছে যে it produces dissociative anesthesia. It produces catalepsy, that is catalepsy and amnesia, analgesia. তো আসলে catalepsy টার্মটা কি, যে কেটামিন হাইড্রোক্লোরাইড it produces dissociative type of anesthesia, কথাটা বলা হচ্ছে যে dissociation or cut off from the surrounding environment. তো পেশেন্ট তো সবকিছু শুনতে পাচ্ছে, ওটিতে কথা হচ্ছে, সিস্টার ডক্টর কি কথা বলছে সেগুলো শুনতে পাচ্ছে, বাট হি ক্যানট মুভ হিজ লিম্বস, আর সে কিছু করতে পারবে না। ক্যাটালেপসি ফ্রম দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, দ্যাট ইজ ডিসোসিয়েশন ফ্রম দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। তো ডিসোসিয়েটিভ টাইপ অফ অ্যানেস্থেটিক এজেন্ট ইজ দ্য কেটামিন হাইড্রোক্লোরাইড। তো এই কেটামিন হাইড্রোক্লোরাইড আমরা বলি যে it is hallucinogen, actually it's a hallucinogen, and produces the dissociative type of anesthesia, and is preferred for children and asthmatic patient. এটা চয়েস করা হয় in case of short surgery. আরও প্রোপোফল, যেমন প্রোপোফল অনেক দামি আমাদের দেশের পার্সপেক্টিভে। প্রোপোফল কে বলা হয় মিল্ক অফ অ্যামনেশিয়া। মানে প্রোপোফলটা অ্যামনেশিয়া সেই স্টেজটাকে তৈরি করে, খুব ভালো র্যাপিড অনসেট অফ অ্যাকশন প্রোপোফল রিগার্ডিং, মানে এটার ইন্ডাকশন অ্যান্ড মেনটেনেন্সের ক্ষেত্রে যদি প্রোপোফল ইউজ করা হয়, আইভি প্রোপোফল, তাহলে এটা খুব ভালো একটা ড্রাগ। অনসেট অফ অ্যাকশন হচ্ছে লাইক থায়োপেন্টাল সোডিয়াম, অলমোস্ট কাছাকাছি। তো এখন ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে থায়োপেন্টালে, যেমন আমরা বললাম 10 to 15 মিনিটস, এখানে হচ্ছে 30 to 60 মিনিটস আর কি। আর আসলে এই ড্রাগটা তো আমরা গরিব দেশ বলে আমরা প্রোপোফল এরকম ইউজ করতে পারি না, কিছু কিছু উন্নত ইনস্টিটিউটে হয়তো ইউজ করা হয়। তো যাই হোক, এখানে আইসিইউ জন্য হচ্ছে কিছু কিছু ড্রাগ, যেমন ইন্ডাকশনের জন্য বা ইউথেনেশিয়ার জন্য, এই সমস্ত ক্ষেত্রে ইউজ হয় আসলে
ল্যাপারোস্কোপিক কিছু প্রসিডিউরের জন্য কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করি অফ জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস। তো জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টসের সাথেই যে কথাটা আমরা শুরু থেকেই বলছি যে ইট শুড জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস আর বাই ডেফিনিশন আমরা প্রথমে বলেছি রিভার্সিবল অ্যান্ড কন্ট্রোলেবল লস অফ দিস উইথ কি বলেছি অ্যাডিকুয়েট মাসল রিল্যাক্সেশন। তাহলে এই মাসল রিল্যাক্সেশন গুলো আমরা পরপরই করে ফেলি। আমরা হচ্ছে যে ইন এ শর্ট মানে খুবই শর্ট করে যদি আমি রিটেন এবং ভাইবা টাইপে বলি তাহলে সেন্ট্রালি অ্যাক্টিং মাসল রিল্যাক্সেশন যেগুলো আমরা পাইডাজিপাম, মিডাজোলাম, হ্যাঁ, ব্যাকলোফেন, তারপরে তোমার টিজানিটিন, ড্যান্ট্রোলিন, এগুলো হলো তোমার সেন্ট্রালি অ্যাক্টিং, গাবাপেন্টিন, এরকম কিছু ড্রাগ আছে। আর যেগুলো আসলে পেরিফেরালি অ্যাক্টিং এর আমরা একটা বলি ডিপোলারাইজিং এবং নন ডিপোলারাইজিং। আমার মনে হয় এগুলো স্যার অনেক সুন্দর করে ক্লাসে বলেছেন। সো এগুলো নিয়ে ডিটেলস আমরা আসলে না বলে আমি জাস্ট বলতে চাচ্ছি যে ডিপোলারাইজিং এবং নন ডিপোলারাইজিং এগুলোর মধ্যে সিরোকোলিনিস্টারেজ এনজাইম দিয়ে কোনটা মেটাবোলাইজড হয় এবং মেটাবোলাইজড হওয়ার জন্য এটা রিকভারির জন্য আমরা এজেন্ট ইউজ করি না, whereas কোনটার ক্ষেত্রে আমাদের রিকভারি লাগে এবং ইউজ নিওস্টিগমিন ইন হুইচ কেস ফর হুইচ এজেন্ট অফ মাসল রিল্যাক্সিং। ডিপোলারাইজিং এবং নন ডিপোলারাইজিং দুইটা গ্রুপের ডিফারেন্স রিটেনের জন্য আমরা পড়ে রাখি এবং ভাইবার জন্য আমরা যেটা আমি বললাম যে রিগার্ডিং সিরোকোলিনিস্টারেজ এনজাইম অনেক কোশ্চেনই করা হয়। তো সিরোকোলিনিস্টারেজ এনজাইম সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়া কি, সিরোকোলিনিস্টারেজ এনজাইম আর কাকে মেটাবোলাইজ করে, তারপরে আমি নিওস্টিগমিন ইউজ করবো না কেন ইন কেস অফ কি বলে তোমার সাক্সামিথোনিয়াম। তাহলে এবং নিওস্টিগমিনের ইউজ যদি আমরা ধরি যে নিওস্টিগমিনের ক্লিনিক্যাল ইউজ বলো, তাহলে নিওস্টিগমিনের ক্লিনিক্যাল ইউজ বলতেই প্রথমেই স্টুডেন্টদের বলা উচিত টু রিভার্স দ্য জেনারেল অ্যানেস্থেটিক এজেন্টস, মাসল রিল্যাক্সেশন দ্যাট ইজ ইউজড ইন জেনারেল অ্যানেস্থেসিয়া। এটাই হতে হবে প্রথম আনসার। কারণ আমরা প্রতিদিন ওটিতে এটা ইউজ করা হচ্ছে নিওস্টিগমিন। অ্যাট্রোপিনেরও তাই। যদি আমি অ্যাট্রোপিনের ইউজ বলতে চাই তাহলে প্রতিদিন ওটিতে ইউজ হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন এবং ডিউরিং অ্যানেস্থেসিয়াতে। তাহলে প্রথম ইউজটা হওয়া উচিত যেটা আমি প্রতিদিন রুটিন কেস হিসেবে বলো ওটিতে আমরা এই ড্রাগগুলো ইউজ করি। এখন অ্যাট্রোপিনের ইউজ বলতেই আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের কথা ভুলে যাই। সেরকম নিওস্টিগমিনের ইউজ বলতে গেলে আমরা প্রথমে যে ডিজিজ আমরা চোখেও দেখি নাই বা অনেকে হয়তো খুব কম দেখেছে তার ক্লিনিক্যাল লাইফে, দ্যাট ইজ দ্য মায়াস্টেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্টে। তো আমরা প্রথমটা বলার চেষ্টা করব যেটা ইউজ প্রতিদিন হচ্ছে। তাহলে নিওস্টিগমিনের ইউজ কি টু রিভার্স দ্য অ্যাকশন অফ স্কেলিটাল মাসল রিল্যাক্সেশন, এই ইউজটাই বলার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, রিগার্ডিং অ্যানেস্থেটিক এজেন্টস তাহলে আমরা জানলাম যে হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া and what are the stages of anesthesia, criteria of ideal general anesthetic agents. Then we have classified the general anesthetic agents, then the mechanism of action of general anesthetic agent and pre-anesthetic medication. আমি বললাম যেটা written as well as viva question and hazard in a short, and nitrous oxide, halogen, thiopentone, sodium, ketamine, hydrochloride, propofol আমরা খুবই অল্প করে একটু আলোচনা করেছি রিগার্ডিং দিস and including the skeletal muscle relaxant. তাহলে এই পর্যন্তই আমাদের অ্যানেস্থেসিয়া ক্লাস। যদি আবার আমরা করতে চাই রিগার্ডিং ভাইবা তাহলে আমরা অন্য ক্লাসে আলোচনা করবো। আপাতত এইটুকুই থাকুক। সবাইকে আবার সালাম ও শুভেচ্ছা।